সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রাজনৈতিক বিষয় নিয়ে। এজন্য আমরা আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। এছাড়াও আরও আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমি জনাব আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। বিভিন্ন জায়গায় বিএনপি কর্মসূচি করছে, আওয়ামী লীগও তার পাল্টা কর্মসূচি দিয়েছে। আমরা দেখলাম বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি হয়েছে। গতকাল অন্তত 10টি জায়গায় বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকেও নরসিংদী সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে। তাহলে কি আগামী দিনে কি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতি আমাদের জন্য অপেক্ষা করছে কিনা? এখন ধন্যবাদ আপনাকে। বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণ সারা দেশে জেগে উঠেছে। যেভাবে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রোগ্রামগুলো করতে পারছি না, কারণ এই বর্তমান এই ফ্যাসিস্ট সরকার আমরা করছি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে। এই ফ্যাসিস্ট সরকার যে পুলিশের সহায়তায়, আপনি জানেন যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলছে যে পুলিশ এবং আওয়ামী লীগের সাথে একটা গোপন সম্পর্ক। পুলিশ যদি আওয়ামী লীগকে আপনার সমর্থন না দিত, তাহলে তো আওয়ামী লীগ রাজপথে টিকে থাকতে পারতো না। এটা কিন্তু কোট আনকোট সাইফুজ্জামান সাহেবের, আমার বক্তব্য না, ভূমিমন্ত্রী। এখন আমরা এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে নো কনফিডেন্স জানিয়ে আমরা এই সরকারের যে আপনার মানুষের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ, খাদ্যদ্রব্য দাম নিয়ন্ত্রণে ব্যর্থ, রাজনীতিতে ব্যর্থ, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে, রাজনীতিকে দেউলিয়া করেছে। এজন্য জনগণ দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। এখন আমরা আন্দোলনগুলো বাংলাদেশের প্রান্তরগুলোতে, বিশেষ করে শহর কেন্দ্রিক যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের সবচেয়ে স্পষ্ট দিকটা হলো যে শুধু বিএনপি নেতাকর্মীরা না, কিন্তু জনগণও কিন্তু এইসব আন্দোলনে সামিল হচ্ছে। আমাদের প্রত্যেকটা মিছিল, মিটিং, সমাবেশ এত লার্জ স্কেলে হচ্ছে যে আমাদের নেতাকর্মী যে তা না, আপনার জনগণের সাথে সম্পৃক্ত হয়েছে। এটা দেখে আওয়ামী লীগের গুটি কয়েক সন্ত্রাসী, সবাই না, গুটি কয়েক সন্ত্রাসী, এবং তারা চিহ্নিত, তারা হামলা করছে। আপনি জানেন আমি খুলনা জেলা এবং মহানগরীতে আমরা 14টা প্রোগ্রাম করলাম, 14টা ইউনিট আমাদের সাংগঠনিক, প্রত্যেকটা ইউনিটে আমরা যেখানে প্রোগ্রাম দিয়েছি, আওয়ামী লীগের তো সংগঠন ওভাবে নেই, তারাও একটা চিঠি দিয়ে যে ওখানে তারাও মিটিং করবে, তখন পুলিশ সেখানে 144 জারি করছে। আমরা পাশে যখন আবার ওই যেখানে 144 জারি করে তার পাশেই যখন আবার প্রোগ্রামটা করি, জনগণের যে বাঁধ ভাঙা জোয়ারের মতো জনগণ যখন আসে, তখন ওরা অসহায় হয়ে পড়ে, এই গুটি কয়েক সন্ত্রাসী, পুলিশও অসহায় হয়ে পড়ে। কিন্তু আমরা যখন মিছিল করে ফিরে যাই, অথবা আমাদের মিটিংয়ে যখন লোকগুলো আসে, এই রাস্তায় ওত পেতে থাকে আওয়ামী লীগের কিছু গুটি কয়েক সন্ত্রাসী, পুলিশের সহায়তায় ওত পেতে থাকে, আমাদের উপর হামলা করে। আমাদের খুলনায় খালিশপুরে একটা সমাবেশ ছিল, সেই সমাবেশ স্থলে অযথা অকারণে কিছু সন্ত্রাসী নেতাকর্মী থানায় একটা চিঠি দিয়ে 144 জারি করে আমাদের নেতাগুলোর উপর, আমাদের নেতারা যখন খালিশপুর থানার বিভিন্ন অঞ্চল থেকে আসে, দেখেন পুলিশ বাড়ি বাড়ি যেয়ে খালিশপুর থানার নেতাকর্মীকে আপনার গ্রেফতার করছে এবং অ্যাসাল্ট করছে, সাথে যুবলীগের নেতাকর্মীরা। এটা দুঃখজনক। এবং যশোরে আমি দেখলাম, আপনারাও দেখেছেন, যশোরে আমাদের বিএনপি নেতা অমিতের বাড়ি হামলা করা হলো আগের দিন রাত্রে, আজকে তার গাড়িতে হামলা করা হয়েছে, আজকে তার বাড়িতেও হামলা করা হয়েছে।
কিন্তু আমাদের নেতাকর্মীরা কিন্তু রাজপথ ছেড়ে যায়নি। আসবো আবার আপনার কাছে জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে যাই। যেটি অভিযোগ করছিলেন আজিজুল বারী হেলাল, আমরা যদি এভাবে নাও বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশকে ঘিরে সংঘাত ঘটছে। যশোরে সাবেক বিএনপির নেতা তরিকুল ইসলামের বাসভবন সহ 4টি বাসভবনে হামলা হয়েছে। বকুলের জনসভায় কিন্তু হামলা হয়েছে। বকুলে আমাদের রকিবুল ইসলাম বকুল, বিএনপির নেতা মহানগরী, ওর জনসভায় যুবলীগের নেতারা হামলা করেছে। জি, শুনতে চাই যে এরকম একটি পরিস্থিতি কেন আমরা দেখছি রাজনীতিতে। আমি সর্বপ্রথমে আজকে যে এনটিভির এই সময় দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক যারা আছেন। আর আগস্ট শোকের মাস, আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে যে শহীদ হয়েছেন তাদেরকে, এবং আমাদের 21 আগস্টের গ্রেনেড হামলা যারা শহীদ হয়েছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই। আমি প্রথমেই একটা কথা দিয়ে শুরু করতে চাই। হেলাল ভাই নিজেই বলেছেন কোথাও মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না, আবার তিনি নিজেই বলেছেন খুলনা তিনি 14টা প্রোগ্রাম করেছেন। আমি যদি আরো একটু বলি, ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে এবং পল্টন বিএনপি অফিসের সামনে মোটামুটি ভাবে ভালো একটা জটলা করেন তারা, মোটামুটি বক্তব্য প্রতিদিনই দেন। বক্তব্য শেষে তাদের আবার প্রেস কনফারেন্স করে বলেন তাদের সভা সমাবেশ করার অধিকার দেয়া হয় না। এটা হলো বিএনপির খুব কমন একটা অভিযোগ, সবসময় আমরা দেখেছি এটা। আর হেলাল ভাই বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণ ওনাদেরকে খুবই সমর্থন দিচ্ছেন। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল ক্ষমতার উৎসই কিন্তু জনগণ, এবং জনগণ আছে বলেই আওয়ামী লীগ একটা আজকে 14 বছর ক্ষমতায় আছে, এবং জনগণ আছে বলে আওয়ামী লীগ এখনও টিকে আছে। আর বিদ্যুতের কথা বলেছেন, আমি একটু উত্তর দিতে শুধু, বিএনপির যে এখন চেয়ারম্যান আছেন তিনি কিন্তু একটা ইন্টারভিউতে, সম্ভবত এনটিভিতে ইন্টারভিউ দিয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল বিদ্যুতের ব্যাপারে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন বাংলাদেশের কোনো সরকারের পক্ষে অফিস এবং বাসা, ডোমেস্টিক এরিয়া এবং অফিস মিলিয়ে কখনোই একসাথে বিদ্যুৎ দেওয়া সম্ভব না। এটা কিন্তু আমরা মিথ্যা প্রমাণ করেছি, বিদ্যুৎ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন ওই সময় প্রেক্ষাপটে ওই সময় উনি বলেছেন, আপনি ওটা যদি দেখেন আপনি দেখবেন কখনো কোনো সরকার এটা সম্ভব না। বাংলাদেশ কিন্তু শতভাগ বিদ্যুতায়নের দেশ। এখন প্রশ্ন হলো কেন বিদ্যুতের এই সংকট। আসলে একটা কথা আছে, নগরে যখন আগুন লাগে কিন্তু দেবালয় কিন্তু অক্ষত থাকে না। এটা হলো পৃথিবীর সব দেশে যে সমস্যাটা ফেস করছে আমরাও করছি। আপনি ইউকের মতো একটা উন্নত দেশ, ইউএস এর মতো উন্নত দেশ, জার্মানি বলি, ফ্রান্স বলি, পৃথিবীর সব দেশে এই সংকট চলছে। সেই সংকটের বাইরে আমরা কেউ না। আর আমরা তো অতীতেও দেখেছি বাংলাদেশ শুধুমাত্র বিদ্যুতের দাবিতে যখন জনগণ রাস্তায় নেমেছে, জনগণকে জবাব দেওয়া হয়েছিল বুলেটের মাধ্যমে, এবং 18 জন মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল বিএনপির আমলেই। এভাবে কিন্তু আমি যদি কথা বলতে চাই অনেক কথা বলা যাবে। সারের জন্য যখন আন্দোলন করেছে সেখানে গুলি চালানো হয়েছে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, আর রাজনৈতিক নাশকতা বলি, রাজনৈতিক নাশকতার কথা যদি বলতে চাই, আপনি দেখেন শাহ এস এম কিবরিয়া, নাটোরের মমতাজ, আপনি খুলনার মঞ্জুর ইমাম, আমি হেলাল ভাই সম্ভবত খুলনার সন্তান, উনি জানেন সেটা। আমাদের আহসানুল্লাহ মাসা সাহেব, অসংখ্য নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমাদের ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক ছিল মহিম, তাকে বিমান থেকে নামিয়ে পরের দিন তার মা বাবাকে লাশ উপহার দিয়েছে। তার মা বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গ থেকে লাশ গ্রহণ করেছে। অসংখ্য ঘটনা আমি জানতে পারি। হামলা করছেন না, আমি বলছি না, কোনো হামলা কোথাও করা হচ্ছে না। যেমন আমরা গত কয়েকদিন একটা ঘটনা বলি, আওয়ামী লীগের অফিস দিয়ে যখন যায় বিএনপি, অশ্লীল স্লোগানও দিচ্ছে। তার বলে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। মানে কোথায়? আমি বলি এটা এর মধ্যে কয়েকটা জায়গায় সেই ঘটনা ঘটেছে। কিন্তু আমি শেষ করি, এটা শেষ করি, আমি আপনার একটা প্রশ্নের উত্তর দিব। আমি যখন বলি আমার পার্টি অফিসে যখন ঢিল ছোড়া হবে, না আমি ওইটা শুনবো আপনার কাছ থেকে, আমি নিশ্চয়ই শুনবো, পার্টি অফিস শুনবো। কিন্তু গতকালকে আজকের পত্রিকায় যেটি ছাপা হয়েছে 10টি জায়গায় সংঘর্ষ হয়েছে। আজকেও অন্তত আরো 5 থেকে 7টি জায়গায় সংঘর্ষ, সব জায়গায় সংঘর্ষ, কোথাও কোনো জায়গায় আজকের কোনো পত্রিকায় আমি আজকে দেখি নাই যে কোথাও এরকম বলেছে যে বিএনপির মিছিল যাচ্ছিল, ইট মেরেছে, তারপরে সংঘর্ষের সূত্রপাত, কোথাও নাই। আমি একটু বলি, রাজনৈতিক বিশেষ করে রাজনীতির মাঠে কিন্তু এই ধরনের একটু কোথাও কোথাও যে হয়নি আমি সেটা অস্বীকার করবো না, কোথাও কোথাও হয়েছে, কিন্তু কোন প্রেক্ষাপটে হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলেছেন, তাদের কোনো সভা সমাবেশে আমরা বাধা দিব না। আওয়ামী লীগ যদি, আমি শেষ করি কথাটা, আমি শেষ করে আপনি উত্তর দিবেন। আপনি বলেন ঢাকা শহরে বড় বড় আপনার মিটিং করেছে, প্রতিদিনই করছে, কোথায় বাধা দেওয়া হয়েছে?
21 আগস্টের গ্রেনেড হামলে আমরা তো সমাবেশ করলাম, আমরাও তো বলতে, আমাদের সাথে জনগণ আছে, সারা পুরো ঢাকা শহর তো ওই দিন অচল হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু অনেক মানুষের একটা দেশ, 17 কোটি মানুষের বসবাস বাংলাদেশ। সুতরাং দলের নেতাকর্মী দিয়ে প্রোগ্রাম করতেই পারে, কিন্তু আমরা মনে করি দল থেকে যখন স্লোগান দেওয়া হবে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কিসের ভয় দেখানো হয় আমাদেরকে? একটা 15 আগস্ট শেষ না করে কিন্তু আর একটা 21 আগস্ট সৃষ্টি করেছিলেন। সেদিন কিন্তু বঙ্গবন্ধুর 2 কন্যাই বাংলাদেশে ছিলেন, একজন ছিলেন বাংলাদেশ বিরোধী নেত্রী, সেদিন সৌভাগ্যক্রমে আমাদের বঙ্গবন্ধু ছোট কন্যাও দেশে ছিলেন। কি টার্গেট নিয়ে গিয়েছিলেন? সফল হতে পারেনি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেদিন এই কাণ্ডটা ঘটিয়েছিল। তখন যে আপনারা যে আজকে বলেন রাজনৈতিক সহিংসতা হচ্ছে, কোথাও কোথাও মারামারি হচ্ছে, এটাকে এত বড় করে দেখেছেন। 21 আগস্টের গ্রেনেড হামলাটা কি কিছুই না? পুরো একটা দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য দিনে দুপুরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা ঘটনা ঘটিয়েছে। আমি একটু বলি এটা, এবং তখনকার যে আমি এটা আমাকে একটু বলতে দেন, আপনি এটাকে বলতে দেন, পরে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এবং বাংলাদেশের শীর্ষ দৈনিকের একজন সম্পাদক সেদিন বেগম জিয়ার সাথে দেখা করেছিলেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে আপনি শোক প্রকাশ করতে দিবেন না, মামলা নেবেন না, আওয়ামী লীগকে রাস্তায় নামতে, আওয়ামী লীগ করবে এটা কি? তিনি বলেছেন সেই সম্পাদককে, তিনি বলেছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই হলো আমাদের কাজ। ডিজিএফ ওনার কাছে গিয়েছে 21 আগস্টের গ্র্যান্ড ফান্ড তদন্ত করতে, তিনি বলেছেন এটা নিয়ে কোনো ধরনের কথা বলার তোমাদের দরকার নেই, আমিই দেখব। উনি দায়িত্ব নিয়েছেন এবং উনি এবং ওনার সন্তান মিলে 21 আগস্টের গ্রেনেড হামলাটা ঘটিয়েছেন। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এত বড় সন্ত্রাস প্রত্যক্ষ করেছি। আমি 75-এ খুবই ছোট ছিলাম, 3-4 বছর বয়স, কিন্তু 21 আগস্টে আমি রাজপথের একজন কর্মী আওয়ামী লীগের। আমি দেখেছি কত নৃশংসভাবে, কত ভয়াবহভাবে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে কোথাও একটু ঘটনা ঘটলেই বিএনপির একটা সৌভাগ্য, মিডিয়া বিএনপি ফেভারেই সবসময় কাজ করেছে। আওয়ামী লীগের দুর্ভাগ্য কি জানেন? আওয়ামী লীগ অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতেই এখানে এসেছে আজকে। এবং নতুনভাবে আজকে চ্যালেঞ্জ কি? প্রতিদিন মিথ্যা। আমি আপনার প্রশ্ন শুনি না, আমি একটু শুনে আসি, একটু শরীফুজ্জামান শরীফ শুনতে চাই রাজনৈতিক এই ঘটনার আপনার বিশ্লেষণ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, অন্য দুইজন আলোচককে শুভেচ্ছা। আপনি যদি এক কথায় জিজ্ঞেস করেন গত কয়েকদিনের যে রাজনীতির চিত্র, এটি আমার কাছে মনে হয় এটি অনাকাঙ্ক্ষিত। একটা দেশের গণতান্ত্রিক পরিবেশ শুধুমাত্র মুখে বললে তো আর হয় না, কতগুলো প্র্যাকটিসের ভেতর থেকে প্রমাণ করতে হয় যে আমার এখানে পলিটিক্যাল ফোর্সকে স্পেস দেওয়া আছে, সেই স্পেসের মধ্যে থেকে তারা কথা বলতে পারে। আমরা যেটা দেখছি যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম যখন হয় তখন পার্লামেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা পালন করে মানুষের ভয়েসকে রেজ করার ক্ষেত্রে এবং সেটিকে পলিসি মেকারদের সাথে গভর্নমেন্টের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু পার্লামেন্টটা যেহেতু ফাংশন করছে না, সেই কারণে রাস্তায় মানুষের কথা বলার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ক্রমশই সংকুচিত হচ্ছে। আমি বিএনপির আলোচনার কথা বলছি, গত কয়েকদিন ধরে যেগুলো দেখছি এটি কোনো জায়গাটি বা অনেকগুলো জায়গায় যেটা দেখা গেছে, এটা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটি প্রবণতা আছে। আপনার খেয়াল আছে যে গত কয়েকদিন আগে কিন্তু প্রধানমন্ত্রী যখন বললেন যে পাবলিকের ইস্যুতে বা এই বিষয়গুলোতে বিএনপি কথা বললে আমার অফিসে এসে চা খেয়ে যেতে পারে বা কথা বলতে পারে, আমি তার এই বক্তব্যটা শোনার পরে আমার কাছে অন্তত ইতিবাচক মনে হয়েছিল এই কারণে যে কথা বলার স্পেসটা আপনাকে দিতে হবে। একটা পলিটিক্যাল পার্টি, তাকে তো আপনি ক্রমশই বোতলবন্দি করে রাখতে পারবেন না, বা রাখা উচিত না। স্পেস কিন্তু তৈরি হয়েছে এবং আপনার সভা সমাবেশ তো করছেন, সেটি নিয়ে আমি ওই জায়গাটাই আসছি। কিন্তু গত কয়েকদিন ধরে যে প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এটি আজকে বিএনপির উপরে এই ঘটনাগুলো ঘটছে, আমি নিন্দা করি। এই ঘটনাগুলোর অথবা এর থেকে কম মাত্রায় অথবা এর থেকে বেশি মাত্রায় আওয়ামী লীগের উপরে যখন ঘটেছে তখনও আমরা নিন্দা করেছি। আপনি রাতের বেলায় তরিকুল ইসলামের মতন একজন বাংলাদেশের পটেনশিয়াল লিডার, প্রভাবশালী নেতা, তার বাড়িতে আপনি আক্রমণ করবেন, এটি আসলে আপনি যাই বলেন না কেন, ওই যে আমি মঞ্জুরুল ইমামের উপরে যে নিষ্ঠুরতা, তার যেমন নিন্দা করি, একই সাথে এই কাজটি আপনি করতে পারেন না। শহীদুদ্দিন চৌধুরী এনি, তার ছেলেকে আপনি পেটাতে পারেন না, এটা অন্যায়। শহীদুদ্দিন চৌধুরী এনি যদি অপরাধ করে আপনি তাকে জেলে নিয়ে যান, আপনি তাকে ফাঁসিতে ঝুলান, কিন্তু তার ছেলে তার ঘরে গিয়ে আপনি আক্রমণ করবেন, এটি হয় না। যেমনি ভাবে ওই যে বলছি মমতাজ উদ্দিনের উপরে XYZ যাদের উপরে, সেটি আমরা সমর্থন করিনি। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যখন প্রধানমন্ত্রী বলার পরে আমরা যেটা মনে করি যে অন্তত একটা স্পেস তৈরি হয়েছিল যে এই জায়গাটা একটা সহনশীল জায়গায়, যদিও আমাদের পলিটিক্যাল কালচারটা সেখানে নেই। দ্বিতীয় জায়গাটি আপনি দেখেন যে জনগণের দাবি, যে ইস্যুটিতে কথা বলা হয়েছে, আমরা বামপন্থীরা এই ইস্যুটি নিয়ে অনেক দিন ধরে কথা বলছি, আমাদের পার্টি থেকে নানা জায়গা থেকে আমরাও আক্রান্ত হচ্ছি।
আজকেও 12:30টার দিকে আমাদের 6 জন শ্রমিক নেতা প্রায় 15 দিন জেল খেটে আজকে জামিনে মুক্তি পেয়েছে, আমাদের গাজীপুরের আমাদের কমিউনিস্ট পার্টির নেতা সহ। কেন? তারা সেখানে দ্রব্যমূল্যের বিরুদ্ধে একটা সমাবেশ করতে গিয়েছিল, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যেখানে আপনি রিয়াকশনগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে আপনি হিটটা করছেন। কিন্তু যখন আমি আশা করেছিলাম যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বক্তব্যটা দেওয়ার পরে অন্তত আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে তারা কতগুলো জায়গায় অন্তত গণতন্ত্রের প্রতি সৌজন্যতা প্রদর্শন করবেন। আর এখন যে দাবিগুলো উঠেছে এই দাবিগুলো তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, সালাউদ্দিন আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তারা তো এগুলো নিয়ে অসংখ্য মিছিল করেছে। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী কথায় এসছে, কিন্তু একথা সত্য 21শে আগস্ট 15ই আগস্টের ক্ষত আমাদের হৃদয় থেকে যাবে না, এই ক্ষত থাকবে। কিন্তু এটা কি এখন এরকম হচ্ছে যে 21শে আগস্ট বোমা হামলার ঘটনা ঘটছে বলেই ওই শোকে বা ওই প্রতিহিংসায় আমরাও বিভিন্ন স্থানে হামলা করছি, বিষয়টা কি এমন? আমি এখানে একটু বলি, প্রতিহিংসা যদি মনে করে থাকে আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে, তাহলে বিএনপি কোনো স্বাভাবিক মিছিল মিটিং করতে পারতো বলে আমরা মনে করি না। কারণ আওয়ামী লীগের এমন শক্তি আছে, আওয়ামী লীগ চাইলেই সম্ভব সব কিছু, কিন্তু কখনই সেই পথে আওয়ামী লীগ পা বাড়ায়নি। সবসময় একটা স্পেস সবাইকে দেওয়া হয়েছে কথা বলার জন্য, লিমিটেড স্পেস দেওয়া হয়েছে। না লিমিটেড কিনা আমি জানি না, বিএনপি তো সাহস করে কখনোই নামেনি। বিএনপি এখন নামছে, মনে করছে আকাশটা শুধু ওনাদের একার। এই আকাশ কিন্তু 56,000 বর্গমাইলের মধ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটা বিষয় আছে। নিশ্চিহ্ন করার বারবার চেষ্টা করা হয়েছে, আমাদের নেত্রীর উপর 23 বার হামলা করা হয়েছে, সেইখান থেকে উনি বারবার বেঁচে এসেছেন। সেই কোটালীপাড়ার জঙ্গি হামলা থেকে শুরু করে হেন কাজটা যেখানে করা হয়নি। তখনকার পত্রপত্রিকা একটু দেখেন কি নিউজ হতো তখন তো আমি আজকে বিএনপি যে পত্রিকাগুলোকে বিএনপি মনে করছে তাদের পত্রিকা, তারাও কিন্তু সেদিন নিউজ করেছিল দেশটা কিভাবে চলছে। সেদিনকার যদি নিউজ পেপারগুলো দেখি, সমস্ত মিডিয়া যদি দেখি, আমরা দেখতে পাবো তখনকার কি পরিস্থিতি ছিল। আর যেটা বলছেন আওয়ামী লীগ প্রতিহিংসা কার সাথে? যদি 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা 15 আগস্টের ঠিক এই 15 আগস্ট একটা স্বাভাবিক একটা যে স্বাভাবিক বিচার প্রক্রিয়া এইভাবেই কিন্তু বিচার হয়েছে। আর 21শে আগস্টের গ্রেনেড হামলার বিচার এখনো চলছে, হয়েছে কিছু, আরো বাকি আছে। এবং একটা কমিশন গঠন করা হচ্ছে এখন। কেন? 15 আগস্টের নেপথ্যে কারা ছিল সেটাও কিন্তু জাতি জানবে, সে কোন খুনি কার মদতে, এবং পরবর্তীতে 75-এর পরে কে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে বাংলাদেশের মানুষ জানে, এবং কমিশনের মাধ্যমে কিন্তু জানানো হবে। আর আমি বলছি বিএনপি তো সারা বাংলাদেশে মিছিল মিটিং করছে। বিএনপি তো পার্টি অফিস থেকে শুরু করে তাদের বিশেষ করে 2 জায়গা তো সবসময় মিছিল মিটিং এর মধ্যে ব্যস্ত আছে বিএনপি। প্রতিদিন টেলিভিশনের যদি খুলি, সমস্ত জায়গায় তো কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আর আমি বলি, কোন পত্রিকায় নিউজ সেন্সর করা হয়েছে আপনি বলেন? প্রতিদিন তো বিএনপির নিউজ আসছে। এবং এই যে সীমিত কথা, আপনি বলেন আপনাকে কি কোনো জায়গাতে বাধা দেওয়া হয়েছে? টকশোতে আজিজুল বারী হেলালকে আনা যাবে না, আর টকশোতে এটা করা যাবে না, কোথাও থেকে তো কোনো বাধা দেওয়া হচ্ছে না। হেলাল ভাই বিএনপির একজন নেতা, তিনি তার কথা বলছেন। আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার কথা বলছি, শরীফ ভাই উনি একটা পার্টির প্রতিনিধিত্ব করছেন, উনি কথা বলছেন। কথা বলার জন্য কোথাও কোনো জায়গায় থেমে নেই। এখন এখান থেকে বেরিয়ে যদি হেলাল ভাই প্রেসকে বলে আমার কোথাও কথা বলতে দিচ্ছেন, উনি এখানেও কথা বলে যাচ্ছেন, খুলনায় 14 জায়গায় কথা বলে এসেছেন, তারপর ওনাদের কোথায় কথা বলতে দিতে হবে? শোনেন, আর কোথায় কথা বলছেন? খুলনায় আমরা যে সমাবেশগুলো করেছি, প্রত্যেকটা সমাবেশে আওয়ামী লীগ পুলিশের সহায়তায় বাধা দিয়েছে, সহিংস হয়েছে। আমার নিজের নির্বাচনী এলাকা দিঘলিয়ায় আমি যখন বক্তৃতা দিই, আমার ওইখানে মিছিলে যখন আসে মানুষজন, সেই মিছিলের উপরে চিহ্নিত সন্ত্রাসীরা, পুলিশ জানে তাদের নাম, আমি টেলিভিশনে তাদের নাম বলতে চাই না, তাদের উপরে আমাদের মিছিল মিটিংয়ের উপর হামলা করে, এবং আমার বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খায়রুলের উপর হামলা করা হয়, তিনি এখন হসপিটালে আছে। যাই হোক, জনগণকে উনি বলছেন যে টেলিভিশনে যে কথা বলা এটা কিন্তু বিশেষজ্ঞ মতামত, এটা মানে জনগণের কথা বলা না, জনগণকে রাস্তায় কথা বলতে দিতে হবে। এটা হলো এই যে টেলিভিশনে জনগণ তার অধিকার আদায় করে নিচ্ছে, জনগণ তার অধিকার আদায় করে নিচ্ছে। আওয়ামী লীগ যেহেতু জনবিচ্ছিন্ন, উনি তো বললেন যে আওয়ামী লীগ খোলা আকাশের নিচে নিচে কি বললেন জানো? না, বলেছে যে আকাশ সকলের, আওয়ামী লীগেরও বিএনপিরও। পদ্মা সেতু করার জন্য বলে 10 লাখ লোকের সমাবেশ করবেন করে বলেছিলেন না? 10,000 লোকের সমাবেশ করতে পারেন আওয়ামী লীগ একটা 10,000 লোকের সমাবেশ। যদি গুগল সফটওয়্যারে হেড কাউন্ট করা যেত, হয়তো 10 লাখ হয় নাই, কিন্তু 10,000ও হয় নাই, 10,000ও সমাবেশ হয়নি। এখন অনেক বড় সমাবেশ আপনি ওইটা আপনি জায়েজ করেন, জনগণ এটা জায়েজ করবে। আপনি কথা, আমার সময় নষ্ট করার দরকার নেই। আমাদের অনুষ্ঠানগুলোতে যেভাবে মানুষ আসছে, সাধারণ মানুষ ভিড়ছে, ওরা ভয়ে ভীত, কারণ ওদের একটা মিছিল করার, ওদের একটা সমাবেশ করার মতো ক্ষমতা জনগণ নেই তো তাদের সাথে।
জনগণ তাদের সাথে, পুলিশ যদি হেল্প না করে, আপনার ভূমিমন্ত্রী বলছে দেখেন আওয়ামী লীগের মতন এরকম একটি প্রাচীন সংগঠনের কোন সমাবেশ করার ক্ষমতা নাই, সেটা কি বললে সেটা গ্রহণযোগ্য হবে না। তারপর মুসলিম লীগও তো প্রাচীন সংগঠন। ওনারা বলছেন 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা, রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা। বাংলাদেশের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আমার মনে হয় না আমরা অতীতে একটু যেতে চাই না। আমি বলি খালেদা জিয়ার উপর কতবার হামলা করেছে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে খালেদা জিয়ার উপর প্রত্যেকটা রোড মার্চে হামলা করা হয়েছে না? খালেদা জিয়ার উপরে প্রত্যেকটা রোড মার্চে, নারায়ণগঞ্জে হামলা করা হয়েছে, সাভারে হামলা করা হয়েছে, খালেদা জিয়া রোড মার্চে প্রত্যেকবার হামলা করেছে। ইভেন চিটাগাং মেডিকেল কলেজে 96 সালে আমি ছিলাম সেখানে। বেগম খালেদা জিয়া আমাদের কিছু নেতাকর্মী অসুস্থ দেখতে গিয়েছেন, সেখানে ছাত্রলীগের ছেলেরা বন্দুক এবং রাইফেল দিয়ে হামলা করেছিল বেগম খালেদা জিয়ার উপরে। সুতরাং বেগম খালেদা জিয়ার উপরে হামলা বলছে, আমরা তা বলছি না যে বেগম খালেদা জিয়ার উপর হামলা হয়েছে বলে আপনি 21শে আগস্ট গ্রেনেড হামলাকে জাস্টিফাই আমি করছি না। এই সমস্ত রাজনৈতিক এই সহিংসতা আওয়ামী লীগের হাত দিয়ে শুরু হয়েছিল। আজকে যদি আপনি বলেন যে 21শে আগস্টে আমরা ক্ষমতায় ছিলাম এই জন্য আপনি আমাদের দোষারোপ করছেন, আমরা যেহেতু ক্ষমতায় ছিলাম এই জন্য দোষারোপ করছেন, তাহলে পিডিআর পিলখানার ঘটনার সময় আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের দোষারোপ করতে হবে না? এইভাবে একচেটিয়া কথা বলা ঠিক না। জি, আপনাকে আর একটু বলি, অথচ জনগণকে ওনারা নাকি কথা বলতে দিচ্ছেন। আরে ভাই, টেলিভিশনে কথা বলা কি জনগণের কথা বলা এক? আমাদের 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 আজকে দেখেন সেটা আমাদের যোগ্যতা দিয়ে করছি। জনগণ আমাদের সাথে আছেন, ওদের সাথে জনগণ নেই, ওরা করতে পারছে না, আমরা করতে পারছি। ওরা পুলিশ দিয়ে এবং গুটি কয়েক সন্ত্রাসী দিয়ে বাধা দিচ্ছে, এটাই বলা হচ্ছে। আবার আসি জনাব শরীফুজ্জামান, আমার মনে হয় এই আলোচনা না গিয়ে আমরা যদি একটু সামনে যাই, যদি এভাবে বলি যেই ইস্যুতে এই সভা সমাবেশগুলো হচ্ছে এটা একেবারেই মানে জনগণের সাথে সম্পৃক্ত, দ্রব্যমূল্য, বিদ্যুৎ নিয়ে। তো আপনাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে এইসব দাবি আদায়, এই দাবিগুলোকে এইভাবে সহিংসতার মধ্যে দিয়ে না গিয়ে স্বাভাবিকভাবে সভা সমাবেশ মিটিং মিছিল করে করা যায় না? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে সহিংসতার যে চিত্রটি আপনি দেখছেন, এটা কোনো না কোনো একটা জায়গা থেকে এটা শুরু করা হচ্ছে। শুরুটা কোথা থেকে হচ্ছে? বিরোধী দল যারা রাস্তাঘাটে কথা বলছে বা বলার চেষ্টা করছে, তারা কি তাদের সভা সমাবেশে নিজেরা মারামারি পিটাপিটি করছে, এরকমের কোনো চিত্র কি আছে? না, এরকম চিত্র নাই। কিন্তু সংঘর্ষ চিত্র যখন হয়, চিত্রটা কিন্তু তখন কিন্তু আমরা দুপক্ষে দেখি দৌড়দৌড়ি, তারপরে লাঠি নিয়ে দৌড়দৌড়ি দেখি, আঘাত পাল্টা আঘাতও দেখি। এখন আমি একটা সভা করছি একটি জায়গায়, সেখানে আপনি যখন কাউন্টার সমাবেশটি ডেকে দিচ্ছেন, তখন কিন্তু একটা অনিবার্য পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার কাউন্টার সমাবেশ তো সেখানে করার দরকার নেই। একটা জেলা শহরে মিটিং করার জন্য অন্তত 20টা স্পট থাকে। আপনি একটা স্পটে একটা রাজনৈতিক দল সমাবেশ ডেকেছে, আপনি ওই জায়গাতেই আপনাকে করতে হবে কেন? সেকেন্ড হচ্ছে, এই জায়গাটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও কোথাও আদিষ্ট হয়ে কোনো জায়গায় অতি উৎসাহ দেখাতে গিয়ে তারা একটি পক্ষ হয়ে যাচ্ছে, এবং এই যে অপরাধটি তারা করছে, পলিটিক্যাল স্পেসটাকে কমিয়ে আনার ক্ষেত্রে তারা যে ভূমিকাটা রাখছে, আপনি লক্ষ্য করে দেখেন। গতকালকে মানিকগঞ্জে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মমতাজ, তার স্বামীর গাড়িতে আক্রমণ হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আসামি করা হয়েছে আজকে 6 জনকে। তারা সবাই আওয়ামী লীগের পলিটিক্স করে, আওয়ামী লীগের পলিটিক্স। এই যে জায়গাগুলোতে এই ঘটনাটি একেবারেই ভিন্ন। আমার মনে হয় একদম ব্যক্তি লেভেলে, ব্যক্তি পর্যায়ের এই সমস্যাটা একেবারেই ব্যক্তি পর্যায়ের একটি সমস্যা। জায়গায় উদাহরণ হিসেবে আসবে, সেটি এখানে আমার মনে হয় एग्जांपल হিসেবে দেউলিয়া হয়ে গেলে আমি ওই জায়গাটায় আসি। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া, অ্যাকশনটি নিচ্ছেন, গন্ডগোল, আপনি যে অ্যাকশনটি নিচ্ছেন, আমাকে অনেকেই বলেছে যে বরগুনাতে 15ই আগস্টে ছাত্রলীগের উপরে যেভাবে পিটানো হয়েছে, আমি এই ঘটনাটার নিন্দা করি এবং আমি এটিকে কোনোভাবে সমর্থন করি না। পুলিশের গাড়িতে যদি ঢিল পড়ে থাকে, পুলিশের দায়িত্ব হচ্ছে ওই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা। একজন পুলিশ কর্মকর্তা রাস্তায় দাঁড়িয়ে সংসদ সদস্যদের সাথে দুর্ব্যবহার, একে পিটানো, ওকে পিটানো, ছাত্রলীগের কর্মীকে পিটানো, XYZ যাকেই পিটায় না কেন, এটি আমি সমর্থন করি না। আপনি সেখানে অ্যাকশনটা নিলেন, কিন্তু একই ঘটনা ভোলায় এই পুলিশ একটা মিছিলে গুলি করে 2 জনকে মেরে ফেললো, আপনি সেখানে কিন্তু অ্যাকশনটা নিচ্ছেন না। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা এর
রাষ্ট্রের এই যে অর্গানগুলো, এই অর্গানগুলোকে, সেখানে তো মামলা হয়েছে, আমি ওই জায়গাটা আসছি, মামলা ভোলার ঘটনায় পুলিশের উপর ব্যবস্থা নেওয়া হয়নি, আমরা মামলা করছি, মামলা করেছে ভিকটিমের পক্ষ থেকে। এই জায়গাটায় গভর্নমেন্ট তো শুধুমাত্র একটা রাজনৈতিক দলের না, ওইখানে ছাত্র দলের বিএনপির যে 2 জন কর্মী মারা গেছে, এই গভর্নমেন্ট তারও গভর্নমেন্ট। আপনি গভর্নমেন্ট শুধুমাত্র আওয়ামী লীগের গভর্নমেন্ট না, আপনি যতক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকবেন, আপনার অধীনস্থ, আপনার রাষ্ট্রের মধ্যে, টেরিটরির মধ্যে সমস্ত জনগণের সুবিধা অসুবিধা দেখার নৈতিক দায়িত্ব আপনার, সাংবিধানিক দায়িত্ব আপনার। আপনি একটা জেলায়, আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি যে তাৎক্ষণিকভাবে কতগুলো পদক্ষেপ নিয়েছে বরগুনাতে, কেন? আমাদের নিজেদের লোকজন আক্রান্ত হয়েছে সেজন্য। কিন্তু পাশের জেলায় যে কাজটি করলো আপনার উচিত ছিল গভর্নমেন্টের ওই যে জায়গাটি থেকে, সংবিধানের জায়গা করতে পারতো, সেই কাজটি করা উচিত ছিল। আপনি এই যে ঘটনাগুলোকে আমরা নানাভাবে প্রমোট করছি, আজকে বিএনপি আক্রান্ত হচ্ছে, এর আগে আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে, আমরা এই ঘটনাগুলোর যে পুনরাবৃত্তিটা দেখছি এবং ক্রমশই সেটি কিন্তু বাড়ছে, কমছে না, মাত্রাটা বাড়ছে। এবং এই মাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের ক্রমশই, আপনি দেখেন, আজকে আমি দেখলাম যে ইলেকশন কমিশন, ইলেকশন তো বাংলাদেশে একটা হতে হবে স্বাভাবিক সময়, সেটি কে গেল না বা এগুলো আলোচনা ভিন্ন। ইলেকশন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। আপনার জাতীয় নির্বাচনের 1.5 বছর সময় আছে। এখন পর্যন্ত আপনি যদি রাস্তাঘাটে আপনার অপোজিশনে যারা কথা বলতে যায় তাদের উপরে আপনি আক্রমণ করবেন। আজকে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়ামের সদস্য তিনি বলেছেন সহিংসতা বা এগুলো করলে ছাত্রলীগ বসে থাকবে না। অর্থাৎ ছাত্রলীগের নিয়ে আপনি কিন্তু বারবার বিব্রত হচ্ছেন, সহিংসতা হলে উনি যদি বলে থাকেন সহিংসতা হলে, তাহলে তো উনি একটা রাজনৈতিক কর্মী হিসেবে, নেতা হিসেবে ওনার সহিংসতা মোকাবেলা করার দায়িত্ব ছাত্রলীগের না, তার জন্য সরকার আছে। এটি আপনি কোনো রাজনৈতিক দলকে, আওয়ামী লীগ পলিটিক্যালি ভূমিকাটা রাখতে পারে, তার ভয়েস রেইজ করতে পারে, কিন্তু কোন জায়গায় বিরোধী দলকে দমন করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য কোন পলিটিক্যাল অর্গানকে যদি আপনি যখন নিয়োগ করেন, তখন সহিংসতার উস্কানিদাতা হিসাবে কিন্তু আপনি কোনো না কোনো ভাবে ওই তালিকায় যুক্ত হয়ে যান। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, কিছু কথা এসছে, আমি সরাসরি শুনতে চাই আপনার কাছে। আমি প্রথমে একটু দুধ হেরাল একটা কথা বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমি আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানিরা যখন, বিশেষ করে আইবিআই হয়ে কিন্তু সেম কথা বলতো আওয়ামী লীগ এমন দেউলিয়া হয়ে গেছে, ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেশের স্বাধীনতা দিয়েছে এবং দেশকে মুক্ত করেছে। তো আওয়ামী লীগ কিন্তু দেউলিয়া হয়েছে ওনাদের ভাষায় রাজনৈতিকভাবে। কিন্তু আমরা দেখেছি 1996 সালের 15 ফেব্রুয়ারি সে তথাকথিত একটা নির্বাচন করতে চেয়েছিল, এদেশের জনগণ সাথে ছিল বলে আওয়ামী লীগ সেকে ঠেকিয়ে দিয়েছে এবং তখনকার প্রধানমন্ত্রীকে পদত্যাগকে বাধ্য করেছিল এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেদিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম কিন্তু সংসদ হলো সেটাই, যেখানে 15 ফেব্রুয়ারি নির্বাচনে যেটা সংসদ গঠন করা হয়েছিল। আরেকটা কথা বলি, শরীফ ভাই যেটা বলেছেন ছাত্রলীগকে ব্যবহার করা, আমরা দেখেছিলাম সম্ভবত 1994 সালে, আমরা তখন ইউনিভার্সিটি, আমি 2nd ইয়ারের ছাত্র, বেগম জিয়া কিন্তু শাপলা চত্বরে একটা মিটিং করেছিলেন। তিনি বলেছিলেন বিরোধীদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমার ছাত্র দলই যথেষ্ট। একই স্থানে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা মিটিং কল করলেন। তখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন এনামুল শামীম, আজকের পানি সম্পদ উপমন্ত্রী, এবং ইসাক আলী খান পান্না। দুজনের কি সাথে নিয়ে একটা বড় একটা আমাদের সমাবেশ করলেন। সারা বাংলাদেশকে ছাত্রলীগ নেতাকর্মী এসেছেন এবং আমাদের নেত্রী সবসময় কিন্তু এটা বলেনি, এবং তিনি সেদিন বই খাতা তুলে দিয়ে বলেছিলেন ছাত্রদের কাজ হলো পড়ালেখা করা এবং পড়ালেখার বাইরে তারা ছাত্র রাজনীতিটা করবে। এই হলো ছাত্রলীগ। আমরা কিন্তু ছাত্রলীগটা এইভাবে বিল্ড আপ করে উঠেছি। হ্যাঁ, ক্রান্তি লগ্নে কী করা যায়? করোনার সময় বাংলাদেশ ছাত্রলীগে হেন নেতাকর্মী নেই যারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে সাহায্য সহযোগিতা করে নাই। এবং যখন আমাদের শ্রমিকের সংকট, ধান কাটার সময় শ্রমিকের সংকট সারা বাংলাদেশে হয়েছে, তখনই কিন্তু ছাত্রলীগ কিন্তু জমিতে গিয়ে ধান কেটে দিয়েছে। শুধু সাম্প্রতিককালের একটা কথা বলি, আমি বলি সংকটকালে, আমি আরেকবার বলেছি, সংকটকালে ছাত্রলীগ বিপদে মানুষের পাশে দাঁড়ায়। সংকট, আমি আবারও বলছি, সংকটকালে দাঁড়িয়েছিল। এবং আগামীতে এই ধরনের কোনো সংকট আসলে ছাত্রলীগ অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, বাংলাদেশের পক্ষে থাকবে। দেশ রক্ষা করার জন্য 71-এ যেমন অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী প্রাণ দিয়েছে, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ছাত্রলীগ এই সমস্ত লড়াই করবেই। জি মাহমুদ, আমি যদি একটু ছোট্ট আপনার কাছে যাই, এই বিরোধী দল থেকে অভিযোগ করা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলতে দিতে চায় না বলেই সরকার এই, এখন আমি যেটা আবারও বলছি, ওই যে এই পল্টন এবং পল্টনের সমাবেশ এবং
প্রেস ক্লাবের সমাবেশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তৃতা দেন, এবং যখন আনুষ্ঠানিকভাবে উনি প্রেস কনফারেন্স করেন তখন বলছে আমার কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। তো কোথায় কথা বলতে দিবে? আর হেলাল ভাই বলেছেন এই যে এটা বিশেষ করে টক শোতে যে কথাগুলো বলা, টেলিভিশনে যে কথাগুলো করা, এখন কিন্তু অনেক আধুনিক যুগ। আমি মনে করি পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করার ক্ষেত্রে এই সমস্ত টক শো কিন্তু অনেক বেশি কাজ করে। গ্রামে গঞ্জে মানুষ টি স্টলে বসেও কিন্তু এই টক শোগুলো দেখে, এখান থেকে কিন্তু পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হয়ে যায়। বাংলাদেশের মানুষকে যদি, মানুষের মন যদি আপনাদের জয় করতে পারেন, নিশ্চয়ই মানুষ আপনাদেরকে বেছে নিবে। কিন্তু মানুষের মন জয় করতে পারেননি বলেই 14 নির্বাচনে আসার সাহস করেননি, এবং 8 শুনে তো আপনারা বিশাল যে আমাদেরকে সবসময় হুমকি দেওয়া হতো এমন ব্যবস্থা করবো আমাদের কোনো বিরোধী দলও আসতে পারবে না, বেগম যে কথায় কথা কিন্তু এই হুমকিটা আমাদেরকে সবসময় দিয়েছে, এবং এমন ব্যবস্থা করবো শেখ হাসিনা বিরোধী দলের নেত্রীও থাকতে পারবেন না, এবং ওইটা বলার পর উনি 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছেন। কিন্তু আল্লাহর অশেষ রহমত, উনি বিরোধী দলের নেত্রীও ছিলেন, উনি আবার ক্ষমতায় এসেছেন, ওনার ক্ষেত্রে এমন ব্যবস্থা হয়ে গেছে উনি বিরোধী দলের নেত্রী পর্যন্ত নাই। একটু শেষ পার্টে আছি, ছোট করে আমাকে একটু সময় 2 মিনিট বেশি সময় দিতে হবে, কারণ উনি 1996 সালের কথা বলছেন। উনি রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, বেগম খালেদা জিয়া পদত্যাগ করেনি, একটা কমিটমেন্ট ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিব, এই জন্য একটা পার্লামেন্ট দরকার। আমরা বলেছিলাম 96 সালে একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের কাজ হবে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাস করা। ইট ওয়াজ এ কমিটমেন্ট অফ বেগম খালেদা জিয়া টু দ্য পিপলস, এবং তিনি সেই তার কমিটমেন্টটা রেখেছিলেন। সুতরাং এটা তথ্যটা তিনি ভুল দিলেন। আর একটা কথা হলো যে 2014 সালের কথা বলেন, 2014 সালে একই কথা এই বর্তমান সরকারের প্রধান, আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা বলেছিল, যেটা একটা নির্বাচন, সেই নির্বাচনের পরে আমরা সুন্দর করে একটা নির্বাচন দেব। তিনি কথা রাখেননি, কারণ তিনি 86 সালে একবার কমিটমেন্ট ফেল করেছেন, জনগণ জানে। 2014 সালে আরেকবার কমিটমেন্ট ফেল করলো, এবং এবার দেখেন 2014 সালে আরেকটি ঘটনা ঘটলো। বেগম খালেদা জিয়া বলেছিল যে কেউ যেন, কোনো দল যেন পার্লামেন্টে নির্বাচন অংশগ্রহণ না করে, এবং বেগম খালেদা জিয়ার কথায় 156 সিট ওয়াজ আনকন্টেস্টেড। দ্যাট মিনস 14 সালে বেগম খালেদা জিয়ার কথায় সংখ্যাগরিষ্ঠ মানুষ মানে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেজন্য 156 সিট আপনার আনকন্টেস্টেড হয়ে গেছিল। এবার আমার আরেকটা পয়েন্ট আছে, নির্বাচন কমিশন নিয়ে আমার একটা কথা আছে। আপনারা বলছেন 23 সালে নাকি আমরা নির্বাচন বাংলাদেশে কিভাবে হবে, এই যে শরীফ ভাই বলছেন কিভাবে নির্বাচন সম্ভব, যেখানে এখনই আমরা আমাদের কথা বলতে পারছি না, আপনি স্ট্রিট ডেমনস্ট্রেশন করার স্পেসটা দিচ্ছেন না, আপনি পুলিশকে বিতর্কিত করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিতর্কিত করে, নির্বাচন কমিশনের কি সেই ব্যাকবোন আছে যে আমাদের বিরোধী দলকে আপনার জনমত গঠন করার মতো সুযোগ করে দেওয়া? এটা কি আছে? না না, আপনি দেখেন বাংলাদেশে এখন যে সহিংস রাজনৈতিক অবস্থা, আওয়ামী লীগ যে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে, এতে কি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের অধীন হতে পারে? সুতরাং নির্বাচন কমিশনের বিষয়টা ইম্যাটেরিয়াল। প্রধান দায়িত্ব হলো বর্তমান যে ফ্যাসিস্ট সরকার আছে তাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি থাকলে কখনো বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি হতে পারে না, রাজনীতি সহিংসতার দিকে চলে যাচ্ছে। আরেকটা কথা বলছেন যে টকশোর বিষয়টা দেখেন, যারা ভালো বিতর্ক করবে, ডিবেট যারা করবে বাংলাদেশের সেরা বিতর্কিক আছে না, এই যে আব্দুল তুষার, আরো অনেক লোক আছে, আমি সবার নাম এখন বলতে, মাসকাওয়াত, এরা খুব ভালো, ওদের এখন আনতে হবে ভাড়া করে, যেমন ওয়াজ নসিহত করে ভাড়া করে নিয়ে আসে। আমার মনে হয় জনগণের রাজনীতি হবে, স্ট্রিট ডেমনস্ট্রেশন হবে, জনসভা হবে, বক্তৃতা হবে, বিক্ষোভ হবে, মিটিং হবে। হ্যাঁ, সেটা হচ্ছে, তারা জনগণ তাদের অধিকার আদায় করে নিচ্ছে, এবং বিএনপির সাথে জনগণ আছে। জনগণ বিএনপির মিটিং এ, জনগণ নেমে এসেছে, বিএনপি সেখানে যাচ্ছে, জনগণ নেমে এসেছে, বিএনপি সেখানে যাচ্ছে। আমরা 2014 বিষয়ে আপনি যদি কিছু বলেন। না, আমি এটা আসলে কি বলবো, যে ভুল ট্রেনে চলে ভুল স্টেশনে নামতে হয়। হেরাল ভাইরা ট্রেনে চড়েন, মিস করেছেন, ওনারা অপেক্ষা করেছেন 18 সনের জন্য। এটা হলো কি জানেন, বিএনপির সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্ব। কে বিএনপির চেয়ারম্যান? ওনার ডক্টর কামাল হোসেন সাহেবের উপর ভর করে চেষ্টা করেছেন একটা নির্বাচনী বৈতরণী পার করার জন্য। এখন ওই দিন দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন বর্ষিয়ার নেতা গিয়েছেন, আমাদের কি যেন একটা গণতান্ত্রিক মঞ্চনের কি একটা হয়েছে, তিনি এই যে নুরু ডাকসুর যে সব ভিপি, নুরুকে যেভাবে সম্বোধন করছেন, মানে কিভাবে তটস্থ উনি ওখানে গিয়ে, আমাদের একটু অবাক লেগেছে। মানে রাজনীতিবিদকে এত বেশি দেউলিয়া হয়ে গেছে, উনি তটস্থই ছিলেন। মানে নুরুর সামনে গিয়ে নুরু সাহেব করেছেন, ওনার কথা বলার স্টাইল দেখে আমরা একটু, যারা আমরা রাজনীতি করি, আমরা যারা রাজনীতিকে মিন করি, আমরা যারা রাজনীতিকে মিন, না আমি বলি নুরুর, হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন,
কি হিসেবে গিয়েছেন? ডাকসুর ভিপি হিসেবে গিয়েছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা সন্তান তুল্য। এবং নুরু সেদিন কি বলেছে, আমি আমার মাকে হারিয়েছি, আমার মার প্রতিচ্ছবি আমি শেখ হাসিনার কাছে, তিনি সেই 5 হয়ে সালাম করেছেন, তিনি সেদিন 5 হয়ে সালাম করেছেন। আর ফখরুল, আমি ওই কথাটাই বলছি, এত বেশি রাজনৈতিক দেউলিয়ত্ব হয়ে গেছে বিএনপি, এখন নুরুর সাথে তার বৈঠক করতে হবে। আমি বলি, এবং সেদিনকার সেই দৃশ্য যদি আমরা দেখি, আমার সবচেয়ে অবাক লেগেছে তার কাছে গিয়ে যে ওনার নত হওয়া, তার কাছে গিয়ে যে নত হয় জিনিসটা। কিন্তু আমরা যেমন মাঠের রাজনীতি করি, আমাদের কাছে মনে হয়েছে বিএনপি কার কাছে যাবে, আর কত বড় ইউনিটি গড়তে চায় আওয়ামী লীগকে শেষ করার জন্য, কিচ্ছু করতে পারবে না। এই নুরুও কিছু করতে পারবে না, কিংবা শাহসিন কিছু করতে পারবে না। এবং বিএনপি এখন যেটা করতে চাচ্ছে, কখনো জামাতের হাতে ভর করে, কখনো বা ছোটখাটো কিছু দল করে, তথাকথিত 20 দলীয় জোট, কোনো কিছুই সম্ভব না। আওয়ামী লীগ অনেক বেশি, আমি বলি আওয়ামী লীগের শিকড়টা অনেক গভীরে প্রতীত। এখান থেকে আওয়ামী লীগ উৎখাত করা কখনোই সম্ভব না। জি, শরীফুজ্জামান, জোটের রাজনীতির কথাই এসছে। জোটের রাজনীতি এখানে আমাদের হিস্ট্রিতে বলে যে এখানে জোট গড়া, জোট নিয়ে পলিটিক্স করা, এটা অনেক আগে, স্বাধীনতার আগের থেকেই সেটা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে জোট গঠন যখন হয় তখন রাজনৈতিক দলগুলো হিসাবটা করে। আজকে আওয়ামী লীগ কিন্তু বিএনপির সাথে কারা আছে, ছোট ছোট দল, সেটাই বলছে। আমি যদি জিজ্ঞেস করব না আমি যে আওয়ামী লীগ এবং তার বাইরে যে 14 দলীয় জোট, 6টি দলের নাম বলেন তো। আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদের বাইরে নামগুলো কিন্তু অনেকেই বলতে পারে না, কারণ সেখানে একেবারে 1 ম্যান 2 ম্যান পার্টিও আছে। যদিও একটা পলিটিক্যাল পার্টি যত ছোটই হোক না কেন, আমি তাকে অসম্মান করি না, তার শক্তি কম হতে পারে, প্রত্যেকটা দলের একই রকমের শক্তি হবে আমি সেটি মনে করি না। কিন্তু আপনার এই জায়গাটায় অন্যদের প্রতি, ছোটদের প্রতি যে গণতান্ত্রিক রীতিনীতি মেনে তার প্রতি রেসপেক্টের যে জায়গাটা, সেই জায়গাটা থাকা উচিত। একই সঙ্গে রাজনীতিতে আপনি এর বাড়িতে যাচ্ছেন, তার বাড়িতে যাচ্ছেন, এটি হয়ে থাকে বাংলাদেশের। আমরা ওইদিকে না গেলেও আপনি যে সময়টার কথা বলছেন, এই সময়টা আমাদের রাস্তায় আপনি দেখছেন যে নারায়ণগঞ্জ থেকে একজনে ভাষণ দিয়ে বলছে খেলা হবে আসেন। এই যে ঘোষণাগুলো, এই ঘোষণাগুলো মানুষের অন্য যে সংকটগুলো, সেই সংকটগুলোকে চেপে রেখে আর্টিফিশিয়াল কতগুলো ইস্যু। এখন তো খেলা কোনো দরকার নেই, এটা কিসের খেলা? মারামারি করবেন, রাস্তায় খেলবেন, এটা রাজনৈতিক ভাষা, রাজনৈতিক ভাষা। কিন্তু যে ভাষাটা আপনাকে শঙ্কিত করে, মানুষ এই যে ভাষাটা, খেলার কথা বললে আর শঙ্কিত করবেন কেন? এই খেলাটা তো নিশ্চয়ই ফুটবল খেলা না। আপনি কেউ বলছে পুলিশ ছেড়ে দিয়ে আসেন খেলা দেখাবো, আবার কেউ বলছে আসেন আমার নারায়ণগঞ্জে আসেন খেলা দেখাবো। নিশ্চয়ই এগুলো ওই আপনার লুডু খেলার কথা বলছে না। এটা মিনিংটা করছে যে আমি রক্তারক্তি ঘটনা ঘটাবো, এবং সেটি হচ্ছে। আমি এখানে বলছিলাম যে আমাদের জনগণের কথা নিয়ে, এই যে 15 দিন আগে, আমি শেষ করে দেবো এখানে, 15 দিন আগে চট্টগ্রামের পটিয়াতে আমাদের ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নের ছেলেরা লোকাল একটা কলেজের একটা সমস্যা নিয়ে একটা মানববন্ধন, একেবারে নিরীহ একটা কর্মসূচি, সেখানে পিটিয়ে রক্তাক্ত করে আহত করার পরে বিকেলবেলা সেই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ, সেখানে আক্রমণ করে 14 জনকে আহত। এখন আপনি বলতে পারেন বিএনপি মারামারি করে, বিএনপি 21শে আগস্ট ঘটনা ঘটিয়েছে। আপনি স্বীকার করবেন বামপন্থীরা কারো গাড়িতে কখনো ঢিল মারে না, কারো বাড়িতে ঢিল মারে না। তাদের শক্তি কম হতে পারে, পাবলিকের ইস্যু নিয়ে সে কিন্তু কথা বলার চেষ্টা করে। আপনি এখানে ছোট আর বড় কেউকে যখন কথা বলতে দেবেন না, এটি যদি আপনি ঠিক করে নেন, তখন আপনার ওই যে স্পেসগুলো সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত যখন হতে থাকে তখন এইখানে অগণতান্ত্রিক শক্তি মাথা তুলে দাঁড়ায়। সালাউদ্দিন যেটি শেষ করেছে, ওই যে বই খাতার, যে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশটি করার কথা ছিল। হেলাল ভাইরা তখন পাওয়ারে, হেলাল ভাইরাও যখন পাওয়ারে ছিলেন, তারা ভেবেছিলেন যে আর কখনোই আমরা পাওয়ারের বাইরে যাব না। আওয়ামী ছাত্রলীগ সেই কর্মসূচিটি করতে বাধ্য হয়েছিল। শেষ করে এই জায়গাটায় যা সালাউদ্দিনকে মনে করিয়ে দেওয়া, বই খাতা হাতে দেওয়ার পরে সম্ভবত ওই রাতে জগন্নাথ হলে বাপ্পি ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে খুন হয়। অর্থাৎ বই খাতা তুলে দিয়েই আপনি সহিংসতার থেকে বা এই ধরনের প্র্যাকটিস থেকে আপনি তাদেরকে নিবৃত করতে পারেন। আমরা একদমই শেষ পাটে আছি। সালাউদ্দিনের কাছ থেকে ছোট্ট করে আমি একটু বলবো, এটা বিএনপি
সামনে যে নির্বাচনটা হবে এটাতে বিএনপি যাবে, কিন্তু বিএনপিকে প্রথমে নেতৃত্ব ঠিক করতে হবে, তারপর এক আসনের জন্য 14 জনকে নমিনেশন না দেয়। বিএনপি তো দেউলিয়াতে এখানেই আর কিচ্ছু না, বিএনপি রাজপথে দিশাহারা, সব জায়গায় দিশাহারা। আমি বলি যে লন্ডনেও যদি অর্থ গ্রহণ করে, আবার পল্টন অফিসে অর্থ গ্রহণ করে, বিএনপি দিশাহারা হয়ে এখানেই এক একটা আসনে 4-5 জনকে নমিনেশন দিয়েছে, যার কারণে 18 জনের বিপর্যয় হয়েছে। এবং 14 সনে দেখেন আপনারা জ্বালাও পোড়াও কি আন্দোলন করেছে, শত শত মানুষকে হত্যা করেছে এই 14 সনের ইয়েতে। আর আমরা যদি বলি, যখন আমরা বিরোধী দলে ছিলাম 26,000 নেতাকর্মী খুন হয়েছে শুধু বিএনপির হাত দিয়ে। এবং আমি মনে করি এগুলো হয়তো একদিন যারা এই বাংলাদেশের রাজনীতি রিসার্চ করে, বিএনপির নামটা কিন্তু খুব কলঙ্কজনকভাবে বাংলাদেশের রাজনীতিতে উপস্থিত হবে তখন। জি জানাব হেলাল, একেবারে আমি একটু বলি, ওনারা তো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কতগুলো কথা বলে। আমাদের পার্টির চেয়ারম্যান লন্ডনে থাকে, তিনি লন্ডনে বসে বাংলাদেশের এইবার দেখেন যে বন্যা হলো, এই বন্যার সময় আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখেছেন সিলেটে যে ত্রাণ দিছে, অথচ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা আপনার লন্ডনে বসে থেকেও তিনি এই সিলেটের বন্যায় মানুষকে সহযোগিতা করেছে। আপনাদের টেলিভিশনগুলোতে আপনারা দেখেছেন। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, আমাদের নেতা, আমাদের চেয়ারম্যানকে নিয়ে ওনারা কটাক্ষ করে, আমরা যদি করি আইসিটি অ্যাক্ট, ওনাদের তো ঢাল আছে, তারপরে ওনারা আমাদের কাকে নমিনেশন দেবো, আমরা 14টা দেবো না 15টা দেবো, এটা আমাদের দেউলিয়াতে কি, আমার তো এত নেতা কর্মী 14-15 দিতে হচ্ছে। আরেকটি কথা দেখেন, ডাকসুর ভিপি নূর যখন আওয়ামী লীগের নেত্রীকে পা ছুঁয়ে সালাম করে, তখন ডাকসুকে অপমান করে। আর যখন বিএনপির মহাসচিব অপমান করে, আমি বলি কথা শুনুন আগে, আপনার বিএনপির মহাসচিব যখন ডাকসুর ভিপিকে সাহেব বলে সম্বোধন করে, তখন ডাকসুকে বিএনপি সম্মান করে। ডাকসু সম্মান থেকে আপনার ডাকসু ইজ দ্য সেকেন্ড পার্লামেন্ট অফ বাংলাদেশ। নুরুকে কি আপনি সাহেব না বলে অন্য কিছু বললেন খুশি হতেন? নুরুকে অন্য কিছু বলে ডাকলে বলছে নুরু সাহেব, সমস্যাটা কি? একজনকে আমি যদি কাঞ্চন সাহেবকে, কাঞ্চন ভাইকে কাঞ্চন সাহেব না নুরু ভাই বলবে? নুরু তো আমাদের মহাসচিবের সন্তান তুল্য, শেখ হাসিনার সাথে সন্তান তুল্য নুরু হয়, মহাসচিবের কাছে তো সন্তান তুল্য। ওই সেন্সেই বলেছি। আমি একেবারে শেষ করতে চাই আসলে, মানে যেদিন আমাদের ডাকসুর ভিপি, আমি অনেক ছোট তারপরেও বলবো, যেদিন দেখা করতে গিয়েছেন গণতান্ত্রিক মঞ্চের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবং তাদের সাথে বৈঠক করতে গিয়েছেন, সেদিনকার পরিবেশ পরিস্থিতিটা আমি আবারও বলতে চাই, আমি একজন রাজনৈতিক প্রান্তিক কর্মী হিসাবে আমার একদমই পছন্দ হয় না বিএনপিকে এত বেশি নত হইতে হবে কোথাও গিয়ে। নিশ্চয়ই আমার মনে হয় আজকে রাজপথের জিনিস রাজপথে না, যদি বিএনপি বা আওয়ামী লীগ উভয়ে কোনো দল যদি কোনো একটি দলের সাথে গিয়ে দেখা করে, তাতে আমার মনে হয় অন্য দলের কোনো সমস্যা থাকার কথা নয়। আমার মনে হয় এই আলোচনা আমরা আজকে এখানে শেষ করতে চাই। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, শরীফুজ্জামান শরীফ এবং আজিজুল বারী হেলাল, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।